বাংলাদেশে প্রতিদিন ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ ঘটনা ও সাম্প্রতিক নানা তথ্য নিয়ে আলোচনা ও বিশ্লেষণে TVN24 নিউজ নেটওয়ার্কের নিয়মিত আয়োজন আলোচনায় বাংলাদেশ অনুষ্ঠানে দর্শক আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি আশফাক আহমেদ। আজকের অনুষ্ঠানে অতিথি হিসেবে আমাদের সাথে যুক্ত আছেন সাইদ খান, সিনিয়র সাংবাদিক। আমাদের সাথে আরও যুক্ত আছেন আরিফুল ইসলাম আরিফ, সহসভাপতি ছাত্রদল কেন্দ্রীয় সংসদ, এবং আমাদের সাথে আরও যুক্ত আছেন মোহাম্মদ মাহবুব আলম, কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সমন্বয়ক, জাতীয় নাগরিক পার্টি। আপনাদের স্বাগত জানাচ্ছি আলোচনায় বাংলাদেশ অনুষ্ঠানে। আলোচনা শুরু করার আগে কয়েকটি তথ্য আমি একটু তুলে ধরি, এই সংশ্লিষ্ট বিষয়গুলো নিয়ে আপনাদের সাথে আজকে আলোচনা করব। প্রথমে যে তথ্যটি তা হচ্ছে, স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, মিটফোর্ডের ব্যবসায়ী হত্যাকাণ্ডের ঘটনা অত্যন্ত দুঃখজনক। এরই মধ্যে এই ঘটনায় জড়িত মোট 5 জনকে গ্রেফতার করা হয়েছে। এর আগে 2 জনকে র্যাব অস্ত্রসহ গ্রেফতার করে। মেট্রোপলিটন পুলিশের কাছেও 2 জন ধরা পড়েছে। গত রাতেও একজনকে পুলিশ গ্রেফতার করেছে। পাশাপাশি ডিবির টিমও কাজ করছে। আমরা দৃঢ়ভাবে বলতে চাই, ঘটনায় জড়িত সবাইকে আইনের আওতায় আনা হবে। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আইন শৃঙ্খলা বাহিনীর কার্যক্রম কোনোভাবেই নির্লিপ্ত নয়। কিছু স্থানে সামান্য দেরি হতে পারে, তবে প্রতিটি ঘটনায় বাহিনী তাৎক্ষণিকভাবে অ্যাকশনে যাচ্ছে। সাথে আরেকটু যোগ করি এই বিষয়ে, আইন বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ডক্টর আসিফ নজরুল বলেছেন, মিটফোর্ডের নারকীয় হত্যাকাণ্ডের দ্রুত বিচারে সরকার বদ্ধপরিকর। দ্রুত বিচার ট্রাইব্যুনালের অধীনে, আইনের অধীনে দ্রুততম সময়ে বিচার শেষ করা হবে। প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার বলেছেন, আগামী নির্বাচনের আগেই আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে সরকার বদ্ধপরিকর। এজন্য সরকার আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে। চাঁদাবাজি ও নৈরাজ্য বন্ধে পুলিশ কঠোর অবস্থানে রয়েছে বলে জানিয়েছেন ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ বাহারুল আলম। আরেকটি তথ্য তা হচ্ছে, চাঁদা না দেয়ার এই যে পুরান ঢাকায় যে এক ভাঙারি ব্যবসায়ীকে নৃশংসভাবে হত্যা করা হলো, এটি নিয়ে যখন দেশ জুড়ে ক্ষোভ বিক্ষোভ, এর মধ্যে রাজধানীর পল্লবীতে একই কারণে, চাঁদার কারণে, যদিও সেখানে ভিন্ন কথা বলা হচ্ছে পুরান ঢাকারটায়, পল্লবীতে চাঁদার কারণে একটি ব্যবসা প্রতিষ্ঠানে সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। এটি শুক্রবার বিকেলে দিকে পল্লবীর আলোরদি টেক এলাকায় একে বিল্ডার্স নামের আবাসন নির্মাণ প্রতিষ্ঠানে হামলা হয়। 5 কোটি টাকা চাঁদা দাবি করে না পেয়ে একদল লোক অস্ত্রশস্ত্র নিয়ে হামলা চালায়। ওই প্রতিষ্ঠানের কর্মকর্তারা এমনটাই জানিয়েছেন। হামলাকারীর সময় 4টি গুলি করে, এটি পুলিশ জানিয়েছে। দুর্বৃত্তরা গুলিতে শরীফুল ইসলাম নামে প্রতিষ্ঠানটির একজন কর্মকর্তা আহত হয়েছেন। তাকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। আরেকটি তথ্য তা হচ্ছে, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের দক্ষিণ পূর্ব এশিয়ার আঞ্চলিক কার্যালয়ের আঞ্চলিক পরিচালক সাইমা ওয়াজেদ পুতুলকে অনির্দিষ্টকালের ছুটিতে পাঠানো হয়েছে। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, সাইমা ওয়াজেদের অনির্দিষ্টকালের ছুটিকে আমরা জবাবদিহিতার পথে গুরুত্বপূর্ণ প্রথম পদক্ষেপ হিসেবে দেখি। শফিকুল আলম শনিবার তার ভেরিফাইড ফেসবুক পেজে এই কথা বলেন। এবং সবশেষ আরেকটি তথ্য একটু তুলে ধরি, তা হচ্ছে, বাংলাদেশ ও আমেরিকার মধ্যে দ্বিতীয় দফার বাণিজ্য আলোচনার তৃতীয় শেষ দিনে 2 দেশ বেশ কয়েকটি বিষয়ে একমত হয়েছে। তবে কিছু গুরুত্বপূর্ণ বিষয় এখনো অমীমাংসিত রয়ে গেছে। 2 পক্ষ সিদ্ধান্ত নিয়েছে এটি নিয়ে নিজেদের মধ্যে আন্তঃ মন্ত্রণালয় আলোচনা অব্যাহত রাখবে। 2 দেশের প্রতিনিধিরা আবারও আলোচনায় বসবেন। সেটি ভার্চুয়ালি হতে পারে, সামনাসামনি, 2 ভাবেই হতে পারে, এবং খুব শীঘ্রই এই সংক্রান্ত সময় ও তারিখ নির্ধারণ করা হবে বলে ধারণা করা হচ্ছে। প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বার্তায় এসব তথ্য জানানো হয়েছে। এ ছিল কিছু তথ্য। আমি সাইদ খান আপনার কাছে আসি, মূল আলোচনায় যাওয়ার আগে সবশেষ যে তথ্যটি বলছিলাম একটু আপনার কাছে আসি। এই যে শুল্ক নিয়ে আমেরিকার সাথে যে বাংলাদেশের প্রতিনিধি দলের 3 দিনের বৈঠক হলো, এবং আমরা যা জানলাম যে 2 দেশের প্রতিনিধিরা আবারও আলোচনায় বসবেন। সেটা ভার্চুয়ালি হতে পারে, ফিজিক্যালি হতে পারে, দিনক্ষণ সময় জানানো হবে। এখানে যে বিষয়টি তা হচ্ছে, 1 আগস্ট থেকে বাংলাদেশি পণ্যের উপর যে আরও 35% যে ট্যারিফ, যে শুল্ক আরোপের বিষয়টি, সেটি কার্যকর হতে যাচ্ছে। এখন এর মধ্যে সরকার কি পারবে একটি যৌক্তিক সমঝোতায় পৌঁছাতে? প্রথমত এটি একটি বিষয়। যদি না পারে, সেক্ষেত্রে ব্যবসা ও শিল্প প্রতিষ্ঠানগুলোকে তো সাপোর্ট দিতে হবে, সহযোগিতা করতে হবে। সেজন্য সরকারের পক্ষ থেকে কোনো উদ্যোগ, কোনো পরিকল্পনা আপনি কি দেখতে পাচ্ছেন, জানতে পাচ্ছেন, অথবা শুনতে পারছেন আপনি যখন এগুলো নিয়ে কাজ করছেন? সাইদ খান। জি, ধন্যবাদ আপনাকে এবং আমার 2 সহ আলোচক এবং আজকে যারা দেখছেন তাদের সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি, স্বাগত জানাচ্ছি। আপনি যে বিষয়টি নিয়ে প্রশ্ন করলেন শুরুতেই, সে বিষয়টি হচ্ছে যে যুক্তরাষ্ট্রের বাজারে যে নতুন করে শুল্ক আরো 35%,
এটি নিয়ে এখনো দেন দরবার চলছে। এটি এখনো পর্যন্ত মীমাংসিত কোনো বিষয় না এবং আমরা প্রত্যাশা করি মীমাংসা হবে। যদিও ডোনাল্ড ট্রাম্প যে চিঠিটি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টাকে দিয়েছিলেন, সেই চিঠিতে ডোনাল্ড ট্রাম্প কিন্তু একটি জায়গায় উল্লেখ করেছেন, তবে বাংলাদেশ যদি যুক্তরাষ্ট্রের জন্য দেশের বাজার উন্মুক্ত করতে চায় এবং শুল্ক অশুল্ক নীতি ও বাণিজ্য প্রতিবন্ধকতা দূর করে, তাহলে এই চিঠির কিছু অংশ তিনি পুনর্বিবেচনা করতে পারেন। যুক্তরাষ্ট্রের সাথে সম্পর্কের উপর ভিত্তি করে এই শুল্ক হার বাড়ানো বা কমানো হতে পারে। তার মানে এটি কিন্তু একেবারেই কূটনৈতিক তৎপরতার উপরে এবং আমাদের যে কূটনৈতিক সম্পর্ক রয়েছে সেই সম্পর্কের উপরে নির্ভর করে, এবং ডোনাল্ড ট্রাম্প কিন্তু সেটি একটি প্রচ্ছন্নভাবে সেই ঘোষণা বার্তাই দিয়েছেন। এবং আমার মনে হয় বাংলাদেশের কূটনৈতিকরা এই মুহূর্তে যারা ওয়াশিংটনে অবস্থান করছেন তারা দফায় দফায় বৈঠক করছেন। এখানে আমেরিকান স্বার্থটি প্রাধান্য দেয়া হচ্ছে এবং আমেরিকান স্বার্থটি প্রাধান্য পাচ্ছে এখনো পর্যন্ত। সেক্ষেত্রে আমাদের যে টিমটি রয়েছে, আমি এখনো পর্যন্ত তাদের উপরে আস্থা রাখতে চাই যে এখনো সময় যেহেতু আছে, আগস্টের প্রথম শুরু থেকে এই শুল্ক হার কার্যকর হবে। বাংলাদেশের পণ্যের উপরে যে 37% ট্যাক্স কিন্তু ঘোষণা দেওয়া হয়েছিল, শুল্ক ঘোষণা দেওয়া হয়েছিল, সেটি এখন 35, এর পরে আলোচনা চলছে, দেখা যাক কি হয়। আমি বিশ্বাস রাখি যে আমেরিকান কিছু স্বার্থ হয়তো আমাদের এখানে জড়িত রয়েছে, সেই স্বার্থগুলোর যদি সিদ্ধি হয়ে যায়, এখানে আমেরিকাও কিন্তু এক ধরনের দুতিয়ালি শুরু করেছে তাদের আমাদের স্বার্থ সংশ্লিষ্ট, এবং বিশেষ করে দক্ষিণ এশিয়ায় বাংলাদেশ কিন্তু ভূ রাজনৈতিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই সকল বিষয় কিন্তু প্রাধান্য পাচ্ছে এবং এখানে ভূ রাজনীতির যে সমীকরণ আছে সেই সমীকরণও কিন্তু এই আলোচনায় আছে। এবং আমার মনে হয় এক ধরনের ইতিবাচক যদি সাড়া পেতে হয়, সেক্ষেত্রে বাংলাদেশ সরকারকে কোনো স্বার্থ ত্যাগ করতে হয় কিনা সেটি আসলে এখনো মন্তব্য করার সময় হয়নি। তবে এই শুল্ক হার যদি কার্যকর হয়, বাংলাদেশের শিল্প এবং বাণিজ্যে অনেক বড় ধাক্কা আসতে পারে বলে আমি মনে করি। সাইদ খান, এইবার আসি যে প্রসঙ্গে মূলত আমরা আজকে আলোচনা করব। পুরান ঢাকার মিটফোর্ড হাসপাতালের সামনে যে ঘটনাটি, এটি 9 জুলাই আমরা যেটি দেখলাম, এবং এরপর এই হত্যাকাণ্ডের ভিডিওটি সামাজিক মাধ্যমে ভাইরাল হলে সারা দেশে বিভিন্নভাবে বিক্ষোভ শুরু হয়, রেসপন্স হয়। আজকেও ঢাকায় এবং ঢাকার বাইরে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এর প্রতিবাদ জানিয়েছে। এখন কোনো একটি ঘটনা ঘটলে এটি যদি আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন সময় বিভিন্ন ক্ষেত্রে, সব ক্ষেত্রে না, বিভিন্ন ক্ষেত্রে এই ধরনের ঘটনা ঘটলে এটা সোশ্যাল মিডিয়াতে যখন আসে, মানুষ যখন এটা নিয়ে সামাজিক মাধ্যমে এবং অন্যান্য প্ল্যাটফর্মে যখন এটি নিয়ে খুব আলাপ আলোচনা, ক্ষোভ বিক্ষোভ তোলপাড় করে, তখন সরকার, আইন শৃঙ্খলা বাহিনীর এক ধরনের মনে হয় যে টনক নড়ে। এমন কেন বিষয়টা সাইদ খান? অন্য সময় একটি ঘটনা ঘটলে এই জিনিসটা কি সেখানকার স্থানীয় আইন শৃঙ্খলা বাহিনী জানে না, অথবা প্রশাসন তখন আসলে কেন ব্যবস্থা নেয় না, অথবা প্রশাসন কি ব্যবস্থা নেয়? আপনি কি বলবেন? জি, আমি ছোট করে বলছি, আমার দুই সহ আলোচক তারা ছাত্র রাজনীতি করছেন, তারা বেশ ভালো বলতে পারবেন কারণ তারা মাঠে আছেন। আমার 9 জুলাই সন্ধ্যা 6টায় যে ঘটনাটি ঘটলো, আমি নিঃসন্দেহে প্রথমে এই ঘটনার সাথে যারাই জড়িত থাকুক, তাদের রাজনৈতিক আইডেন্টিটি যেটিই হোক, এটি একটি মব, এবং এটি যে মবক্রেসির যে চূড়ান্ত পরিণতিতে একটি দেশ গেলে যেই অবস্থা দাঁড়ায়, সেই অবস্থায় আমরা চলে গেছি। সুতরাং এর সাথে যারাই জড়িত, এর পেছনে যারা জড়িত, যারা আশ্রয়দাতা, যারা ইন্ধনদাতা, তাদের সব পক্ষকে আমি আইনের আওতায় আনার জোর দাবি জানাচ্ছি। এবং একই সঙ্গে আপনি যেটি বললেন, ঘটনাটি ঘটলো 9 জুলাই, আলোচনায় আসলো 11 জুলাই, মাঝখানে 2 দিনের একটি গ্যাপ। হ্যাঁ, এটি গ্যাপ হতে পারে, নানান কারণে গ্যাপ হতে পারে। 9 জুলাই সন্ধ্যার পরে ঘটনাটি সন্ধ্যায় 6টায় ঘটনাটি ঘটলো, 10 জুলাই সংবাদ প্রচার হলো, 11 জুলাই পাঠকের হাতে সংবাদটি গেল। তো যেই কারণে সেটি একটি বিলম্ব হতে পারে, কিন্তু এই ঘটনাটিকে রাজনৈতিকভাবে ডিফেন্ড করবার কোনো উপায় নেই। একই সঙ্গে বর্তমানে যে সরকার রয়েছেন বা যে কোনো সময়ে এই ধরনের ঘটনার সময় যারা দায়িত্বশীল থাকেন, যারা সরকার থাকেন, সবচেয়ে বেশি লায়াবিলিটি সেই সরকারের বলে আমি মনে করি। এখন সরকার এটিকে যদি রাজনীতিকদের কোর্টে ঠেলে দেয়, আমি সেটিকে বলবো সরকারের দায় সারা গোছের বক্তব্য এবং সরকারের দায়িত্বহীনতা। এবং আপনি যদি আরো একটু ভ্যাস্ট এটি চিন্তা করেন, সেটি হচ্ছে সরকারের ব্যর্থতা বলবো আমি এটিকে। সরকার সবসময় কেন রাজনৈতিক দলের কোর্টে ঠেলে দিবে? রাজনৈতিক দল, সবগুলো রাজনৈতিক দল এই মুহূর্তে সরকারের
সরকারকে তো মানে, সো দ্যাট দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করবার দায়িত্ব একেবারেই সরকারের। এখানে রাজনৈতিক দল তো আর আইন শৃঙ্খলা বাহিনী বা আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পারে না, রাজনৈতিক দলগুলোকেও নিয়ন্ত্রণ করার দায়িত্ব এই সরকারের। সুতরাং যে হত্যাকাণ্ডটি ঘটলো, সেটি রাজনৈতিক কারণে কিংবা চাঁদাবাজির কারণে কিংবা প্রভাব বিস্তারকে কেন্দ্র করে সে ব্যাখ্যার আগে আমার কাছে মনে হয় ওই এলাকার যে স্থানীয় পুলিশ প্রশাসন রয়েছে বিশেষ করে, এবং যারা গোয়েন্দা সংস্থা রয়েছেন, তাদের এটি ফেইলিওর এবং বড় ধরনের ফেইলিওর। এবং আমি মনে করি স্বরাষ্ট্র উপদেষ্টার এই দায়টি স্বীকার করে পদত্যাগ করা উচিত, আমি মনে করি। কারণ স্বরাষ্ট্র উপদেষ্টা এবং বেশ কয়েকজন উপদেষ্টা এটিকে রাজনৈতিক একটা লেবাস দেওয়ার চেষ্টা করেছেন। হ্যাঁ, আমি ধরে নিচ্ছি সেই ছেলেটি যুবদল করে বা বিএনপির রাজনীতির সাথে জড়িত। তো বিএনপির রাজনীতির সাথে যারা জড়িত তারা কি সব হজ করে এসছে নাকি? তারা কি সব পীর নাকি? তারা অন্যায় অপরাধ করতে পারে না? আবার জামাত একইভাবে অন্যায় অপরাধ করে না? এটি এখন সামাজিক যোগাযোগ মাধ্যমের মাধ্যমে এক ধরনের পলিটিক্যাল মব উস্কে দেওয়া হচ্ছে, এবং আমি মনে করি এইসব এটিকে বিচ্ছিন্ন ঘটনা বলা যায় না। যদি জুলাই আন্দোলন ম্যাটিকুলাস হয়, আমি মনে করি মেটিকুলাস প্ল্যানেই যদি জুলাই আন্দোলন হয়ে থাকে, আমি মনে করি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে নির্বাচন যাতে নির্বিঘ্নে না হয় এবং সেই নির্বাচন প্রক্রিয়াকে আটকে দেবার জন্য, বাধাগ্রস্ত করবার জন্য আরো কোনো মেটিকুলাস প্ল্যান হচ্ছে কিনা সেটি আসলে আমাদের ভাবা উচিত। একই সঙ্গে রাজনৈতিক দলের যারা নেতৃত্বে রয়েছেন তাদেরও উচিত তাদের নেতৃত্ব বাছাইয়ে আরো একটু সচেতন হওয়া, এবং যুবদলের যে কর্মীদেরকে এবং যে পদধারী 2-3 জন রয়েছেন তাদের অব্যাহতি, আমি মনে করি এটি অব্যাহতির মধ্যেই সীমাবদ্ধ না রেখে তাদের একেবারে দলীয়ভাবে তাদের আইনের মানে আইনি পদক্ষেপ নেওয়া উচিত। এবং একইভাবে যুবদলের যে দায়িত্বশীল নেতারা এটিকে পাস্ট কাটানোর চেষ্টা করছেন, অস্বীকার করার চেষ্টা করছেন, এই দায়ভার তাদেরও এটি স্বীকার করে স্বেচ্ছায় পদ ছেড়ে দেওয়া উচিত বলে আমি মনে করি। সাইদ খান, ধন্যবাদ আপনাকে। আসবো আপনার কাছে নিশ্চয়ই। আমি একটু আরিফুল ইসলাম আরিফ আপনার কাছে আসি। সাইদ খান যে কথাগুলো বলছিলেন, এবং আপনি নিশ্চয়ই দেখেছেন যে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে নানা রকম স্লোগান দেওয়া হচ্ছে বিএনপির বিরুদ্ধে, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে। আপনি নিশ্চয়ই দেখেছেন এবং শুনেছেন। আমি একটু সরাসরি আপনাকে একটি প্রশ্ন করি। বিএনপি, ছাত্র দল অথবা যুব দল, স্বেচ্ছাসেবক দল, যে সংগঠনগুলো রয়েছে, এই যে দখল, চাঁদাবাজি, রাজনৈতিক আশ্রয় কি আসলে একদমই দেয় না? আপনি কি বলবেন আরিফুল ইসলাম আরিফ? প্রথমত, মিটফোর্ডে এই নারকীয় হত্যাকাণ্ডে সারা দেশবাসী, জাতি খুব মর্মাহত। এই ধরনের ঘটনা একটি সভ্য দেশে কোনো মানুষই প্রত্যাশা করে না। আর যারা এই ধরনের ঘটনা ঘটায় তারা আদৌ মানুষ কিনা, তারা কিন্তু মানুষের কাতারেই পড়ে না। ন্যূনতম মনুষ্যত্ববোধ থাকলে এই ধরনের নারকীয় হত্যাকাণ্ড অন্তত ঘটনার কথাই না। দলীয়ভাবে একজন মানুষের প্রথম পরিচয় সে মানুষ হিসেবে তার নৈতিক স্থলন ঘটলে, সে যদি সামাজিক ভাবে, পারিপার্শ্বিক ভাবে যেভাবে সে বেড়ে ওঠে, যেভাবে তার পদচারণা হয়, সেখান থেকেই সে সিদ্ধান্তগুলো নেয়। একজন মানুষ পরিচয়ের পরেও যদি সে মনুষ্যত্বহীনতার মধ্যে চলে যায়, সেখানে তার দলীয় আইডেন্টিটি কিংবা ধর্মীয় কোনো আইডেন্টিটি সেখানে ফোকাস করে না। আমরা কিন্তু মানুষের বাইরে গিয়ে আজকে এটাকে বেশি পলিটিসাইজ করে ফেলেছি, যে কারণে এই হত্যাকাণ্ডকে টার্গেট করে আমরা বিএনপির বিরুদ্ধে, তারেক রহমানের বিরুদ্ধে, জিয়াউর রহমানের বিরুদ্ধে সারা বাংলাদেশে সোশ্যাল মিডিয়াতে আমরা দেখেছি যে এটা নিয়ে কি ধরনের ঝড় তুলে ফেলা হয়েছে। আপনি যদি খেয়াল করেন, গতকালকে যেই ঘটনাটা ঘটেছে এর পাশে আরো 2টি হত্যাকাণ্ড ঘটেছে। আমরা দেখেছি চাঁদপুরের সেই ইমামকে কিভাবে ছুরিকাঘাত করা হয়েছে, আমরা দেখেছি খুলনাতে কিভাবে পায়ের রক কেটে যুবদলের মাহবুবুর রহমানকে হত্যা করা হয়েছে। আপনি এই 2টা ঘটনাকে কিন্তু ধামাচাপা দেওয়া হয়েছে, কারণ এই দুজন ব্যক্তির একজন ব্যক্তি দলীয় রাজনীতির সাথে সম্পৃক্ত, তার এটা আসেনি, কারণ সে বিএনপি করেন। আরেকটি কিন্তু মসজিদের ইমাম। এই 2টিই আসেনি। রক কাটার যে সংস্কৃতি, আপনি যদি সোশ্যাল মিডিয়া আজকে যাদের নিয়ন্ত্রণে, এদের ব্যাপারটা দেখলে স্পষ্টভাবে বলতে পারবেন যে সেই রক কাটার কারণে যারা মারা গিয়েছে তাদের বিষয়গুলো সারা বাংলাদেশের সোশ্যাল মিডিয়া আসেনি, কিন্তু দলীয় যেই কর্মী তার এই ব্যাপারটা কিন্তু সারা বাংলাদেশ এসছে। আপনি যখন বিচার করবেন, যখন আপনি আলোচনা করবেন কোথাও, স্বাভাবিকভাবে আপনাকে স্ট্যান্ডার্ড পয়েন্ট মেনটেন করতে হবে। স্ট্যান্ডার্ড পয়েন্টটা হলো আপনি নিরপেক্ষভাবে বিচার বিশ্লেষণ করতে হবে। আপনি দলের ক্ষেত্রে আসলে তারেক রহমান স্পষ্টভাবে ঘোষণা দিয়েছেন যে কোনো ব্যক্তির, তারেক রহমান না শুধু, যে কোনো আইডিওলজির মানুষই বলবে, তারেক রহমান বলেছে কোনো ব্যক্তি যারা এই ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ডের সাথে সংযুক্ত আছেন তারা কোনো দলের আইডেন্টিটি হোল্ড করে না। তারপরেও তারা যেহেতু দলের আইডেন্টিটির মধ্যে আছে, দল তাৎক্ষণিকভাবে
তাদেরকে বহিষ্কার করেছেন, এবং শুধু বহিষ্কার করে ক্ষান্ত হননি, তারা বলেছেন যে এদের বিরুদ্ধে উপযুক্ত শাস্তি যাতে রাষ্ট্র তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নেয়, আইন অনেক প্রক্রিয়ার মধ্য দিয়ে যেভাবে নেয়, দল সর্বাত্মকভাবে তাদেরকে সহযোগিতা করবে। তাহলে তারেক রহমান বা দল, এই জায়গায় আপনি স্পষ্ট দেখেন বিগত সরকার কিন্তু এই ধরনের স্টেটমেন্ট দেয়নি, বরঞ্চ অপরাধীকে কিভাবে বাঁচানো যায়, কিভাবে শেল্টার দেওয়া যায়, সেই পক্ষে তাদের অবস্থান ছিল। কিন্তু তারেক রহমান স্পষ্টতই কোনো ধরনের আইন লঙ্ঘনকারী বা অভিযুক্ত বা সন্ত্রাসী কার্যকলাপ বা চাঁদাবাজ এদেরকে কিন্তু প্রশ্রয় তিনি দিচ্ছেন না। একটা বৃহৎ রাজনৈতিক সংগঠন, আপনি ঢালাওভাবে শুধু তারেক রহমানকেই দোষারোপ দিবেন, বিএনপিকে দোষারোপ দিবেন, ছাত্রদলকে দোষারোপ দিবেন, জিয়া রহমানের আপনি ছবি পায়ের নিচে ফেলবেন, আপনাকে বুঝতে হবে জুলাই অভ্যুত্থানে সর্ববৃহৎ যে রাজনৈতিক সংগঠন বা সবচেয়ে বেশি যে জনসংখ্যা যারা জুলাই অভ্যুত্থানে স্বৈরাচার বিরোধী আন্দোলনে দল বিএনপি এবং ছাত্র সংগঠন জি ছাত্র দল, আপনি এটাকে ভুলে গিয়ে এককেন্দ্রিক করার কোনো সুযোগ আমি দেখি না। জি, আরিফুল ইসলাম আরিফ, আপনাকে ধন্যবাদ। নিশ্চয়ই আপনার কাছে আবার আসবো। মোহাম্মদ মাহবুব আলম, আপনার কাছে আসি। মিটফোর্ডের ঘটনাটা আপনি কি বলবেন এই ব্যাপারে? আপনার বক্তব্য কি? আমি যেটা বলতে চাই আসলে, আরিফ ভাই, সাইদ ভাই সুন্দর বলেছেন। ব্যবস্থা নিয়েছে বিএনপি। আচ্ছা, বিএনপি ব্যবস্থাটা কবে নিয়েছে? 9 তারিখে নিয়েছে। ঘটনাটা তো 9 তারিখে ঘটলো। কখন নিয়েছে? যখন ঘটনাটা ভাইরাল হইল, মানে যখন আর এটাকে ধামাচাপা দেওয়া যাচ্ছে না, তখন এসে আসলে বিএনপি ব্যবস্থা নিল। বিএনপি যদি 9 তারিখে ঘটনাটা ঘটার পরে 9 তারিখে ব্যবস্থা নিত, তাহলে আমরা বুঝতাম যে আসলে বিএনপি প্রপার ইনিশিয়েটিভ নিচ্ছে। এই একটা ঘটনা গেল। আচ্ছা, রিসেন্ট পাস্ট বিএনপির যে অপকর্মগুলো হয়েছে, সেই অপকর্মগুলো নিয়ে বিএনপি কি ব্যবস্থা নিচ্ছে? ধরেন পাটগ্রামে আসামি চিন্তাই করে নিয়ে যাওয়া হলো থানা থেকে, কি ব্যবস্থা নিচ্ছে বিএনপি? 150 মানুষ তারা নিজেরা অন্তর কন্দল বলেন নানাভাবে এই গত 10 মাসে হত্যা করছে। কি ব্যবস্থা নিচ্ছে আপনি জানেন? আপনি কোনো ডকুমেন্টস দিতে পারবেন? হ্যাঁ, ওই যে অব্যাহতি, তারপরে একটা নোটিশ। আবার দেখা যায় কি, আমরা যেটা দেখতে পাচ্ছি, বা আমরা যদি বিএনপির অতীত রাজনীতিটা একটু বিশ্লেষণ করি বা একটু নজর রাখি, আপনি দেখবেন যে যখন আসলে এই যে পাবলিক একটা প্রেশারের কারণে পেডে একটা অব্যাহতি দিয়ে দেওয়া হলো, পাবলিক প্রেশার চলে যায়, আবার দেখা যাচ্ছে যে তার অব্যাহতি পত্র তুলে নেওয়া হচ্ছে, তখন আসলে মানুষের এদিকে আর নজর থাকে না। তো এই যে এই জাতীয় যে পদক্ষেপ গুলো, এখন এই যে ধরেন শিক্ষার্থীরা যে আন্দোলন করতেছে, শিক্ষার্থীরা আসলে কেন আন্দোলন করতেছে? মানে 5ই আগস্ট শিক্ষার্থীরা রাস্তায় নেমেছে। 5ই আগস্ট বলতে জুলাইতে শিক্ষার্থীরা রাস্তায় নেমেছে আসলে বাংলাদেশে একটা নতুন সংস্কৃতি, একটা নতুন বন্দোবস্ত, একটা নতুন রাজনৈতিক সিস্টেম দাঁড় করানোর জন্য। কিন্তু 5ই আগস্ট পরবর্তীতে আমরা যেটা দেখতে পাচ্ছি, বিএনপি কিন্তু সেই পুরনো পথে হাঁটতেছে। বিএনপি থেকে ছাত্র সমাজ বলেন, আপনি দেখেন বিএনপির প্রায় 50 জন বিভিন্ন সহযোগী সংগঠন সহ বিভিন্ন নেতা কর্মীরা পদত্যাগ করছে এই রিসেন্ট পাস্ট, মানে এই মিটফোর্ডের ঘটনাকে কেন্দ্র করে। আসলে কেন পদত্যাগ করতেছে? এখন তো এই 10 মাসের আপনি রাজনীতিটা যদি বিএনপির বিশ্লেষণ করেন, দেখবেন যে আসলে মানুষ আসলে বিএনপির প্রতি যে প্রত্যাশা, যে তারা হচ্ছে আগামী দিনে ক্ষমতার দাবিদার বা ক্ষমতার ভাগ, মানে অনেকটা তো একটা এরকম তো প্রতিষ্ঠিত হয়ে গেছে যে আসলে বিএনপি ক্ষমতায় আসতে। তো যেই যার হাতে আমার ভবিষ্যৎ বাংলাদেশ, সেই দলের কাছে আমি আসলে এক্সপেক্ট করতেছি তারা আসলে ভালো কিছু করবে আমার জন্য। কারণ আমি আন্দোলন করছি একটা ভালো বাংলাদেশ দেখার জন্য, একটা সুন্দর বাংলাদেশ দেখার জন্য। কিন্তু সেই বাংলাদেশে আমি দেখতে পাচ্ছি যে সে হত্যার রাজনীতি, সে চাঁদাবাজির রাজনীতি, সেই দর্শনের রাজনীতি। এটা বিএনপির ডকুমেন্টেড, বিএনপির নেতা কর্মীদের ধারা 20 থেকে 30 জন দর্শনের ঘটনা ঘটছে। এগুলোর বিরুদ্ধে আসলে বিএনপি কি ব্যবস্থা নিচ্ছে? যখন শিক্ষার্থী সমাজ দেখলো যে আসলে এগুলো আসলে প্রপার কোনো ব্যবস্থা বিএনপির পক্ষ থেকে আসতেছে না, সেই কারণে আসলে শিক্ষার্থীরা প্রতিবাদ করতেছে। সেই কারণে শিক্ষার্থীরা তাদের ক্ষোভ উগরে দিচ্ছে। এই এখন আসলে আপনারা, আমার কাছে মনে হয় যে বিএনপির উচিত আসলে এই শিক্ষার্থীদের ক্ষোভ প্রতিবাদকে তারা হচ্ছে দ্বিমুখী বা হচ্ছে কি বলে এটাকে, খারাপ ভাবে না নিয়ে, যে তাদের আসলে এখনো সংশোধনের সুযোগ আছে। এই যে যে ভুলগুলো হচ্ছে, যে চাঁদাবাজি গুলোর ঘটনা ঘটছে, হত্যার যে ঘটনা ঘটছে, এগুলোর যদি প্রপার পদক্ষেপ বিএনপি নিতে পারে, তাহলেই হচ্ছে আসলে ভালো কিছু হবে। আর নয়তো বা বিএনপির পরিণতি হচ্ছে আসলে ওই একই পথে যাইতে হবে। কারণ হচ্ছে বিএনপির রাজনীতির সাথে আওয়ামী লীগের রাজনীতি আমরা আসলে শিক্ষার্থীরা খুব বেশি, আমাকে মনে হয় যে তারা আসলে ফারাক খুঁজে পাচ্ছে না। জি,
মাহবুব আলম, আপনাকে ধন্যবাদ। সাইদ খান এবং আরিফুল ইসলাম আরিফ, আপনারাও সাথে থাকবেন। আমাকে একটি ছোট্ট বিরতি নিতে হবে। দর্শক আলোচনায় বাংলাদেশ অনুষ্ঠানে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, সাথে থাকবেন। টিভিএন 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। দর্শক আলোচনায় বাংলাদেশ অনুষ্ঠানে আপনাদের আবারও স্বাগত জানাচ্ছি। আমাদের সাথে আছেন তিনজন অতিথি। আমি একটু আরিফুল ইসলাম আরিফ, আপনার কাছে আসি। যেমনটা মাহবুব আলম বলছিলেন, আমরা বিভিন্ন গণমাধ্যমে বাংলাদেশের দেখতে পাচ্ছি যে এই যে মিটফোর্ডের এই ঘটনার পর ছাত্রদল, যুবদল এবং স্বেচ্ছাসেবক দল থেকে অনেক নেতাকর্মী পদত্যাগ করছেন। আমি একজনের একটা তুলে ধরি, কারণ অনেকজন তো, আমি এখানে জাতীয়তাবাদী ছাত্র দলের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শাখার আহ্বায়ক কমিটির সদস্য সাদমান নাজিব পদত্যাগ করে ফেসবুকে লিখেছেন, আমার পক্ষে মানসিক অবস্থা আর এই পরিস্থিতিতে রাজনীতি করা সম্ভব না। আমি আমার পদ থেকে পদত্যাগ করলাম। আমি ভবিষ্যতে কোনো ধরনের রাজনীতির সঙ্গে যুক্ত থাকব না। এমন আরও অনেকেই আছেন, আপনি অনলাইনে সার্চ করলেই পাবেন। এই যে ছাত্রদল, যুবদল থেকে অথবা অন্যান্য সংগঠন থেকে যারা পদত্যাগ করছেন, সরে যাচ্ছেন, কেন সরে যাচ্ছেন আরিফুল ইসলাম আরিফ? ব্যক্তি, যে কোনো ব্যক্তি তার স্বাধীন মত প্রকাশের স্বাধীনতা বা নিজের সিদ্ধান্ত নেওয়ার যে স্বাধীনতা, এটা কিন্তু সে ধারণ করে। একজন ব্যক্তি নিজে পরিস্থিতিগত বিবেচনায় সে সিদ্ধান্ত নিয়েছেন। আমি মনে করি এটা একেবারেই ব্যক্তিগত একটা ব্যাপার। সারা বাংলাদেশে যে ক্লিক করেছে এমন কিন্তু নয়। এই ঘটনা আমাদেরকে দুটি মেসেজ দেয়। একটি হলো, আপনি যেই নেগেটিভ চিন্তা করবেন বা কাজ করবেন, এটার ফল কিন্তু আপনি পাবেন। যারা গতকালকে যে হত্যাকাণ্ড ঘটিয়েছে তারা কিন্তু আজকে জেলে আছে। হ্যাঁ, তা আপনি কি যা করবেন সেটার বহিঃপ্রকাশ কিন্তু আপনার কর্মকাণ্ডের মাধ্যমেই প্রকাশ পাবে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের যে ছোট ভাই, ও সিদ্ধান্ত নিয়েছে, ওর কাছে মনে হয়েছে ও এই পরিস্থিতিতে নিজেকে কোপ আপ করতে পারছে না। আপনাকে বুঝতে হবে যে দ্য ওয়ার্ল্ড ইজ ফিট ফর দ্য ফিটেস্ট। এই পৃথিবী তাদের জন্য ফিট যারা এই পৃথিবীর জন্য ফিট। আপনাকে পরিস্থিতির সাথে খাপ খাওয়াতে হবে। এখন এই যে হত্যাকাণ্ড, এইটার সাথে কি জাহাঙ্গীরনগরের ওই শিক্ষার্থীর কোনো সম্পৃক্ততা আছে? না, কিন্তু উনি এই পরিস্থিতিতে খাপ খাওয়াতে পারেননি। উনি নিজেকে অপরাধ বোধের মধ্যে নিয়ে গিয়েছেন, এই জন্য উনি সিদ্ধান্ত নিয়েছেন। এখন আমি রাজনীতি করছি, এখানে সাইদ ভাই সাংবাদিক, আরেকজন এনসিপির নেতা, আপনি সাংবাদিক। আমরা সবকিছু মিলিয়ে আমরা কিন্তু প্রত্যেকেই যার যার স্ট্যান্ড পয়েন্ট থেকেই কথা বলছি। এখন আপনি যদি আজকে স্ট্যাটাস দেন যে আমি আসলে এই পরিস্থিতি থেকে সাংবাদিক হিসেবে কারো ইন্টারভিউ নিতে স্বাচ্ছন্দ্য বোধ করছি না, আমি পদত্যাগ করছি, এটার জন্য আমি মনে করি না যে কোনো সাংবাদিক ফোরাম মানে এটার জন্য ভুক্তভোগী হবেন। আর আরেকটা পয়েন্ট হলো, এই যে ঘটনাটা ঘটেছে, এই ঘটনার দলীয় স্ট্যান্ড থেকে আমি মনে করি দল একটা যথোপযুক্ত ব্যবস্থা নিয়েছেন, দল সহযোগিতা করার সর্বোচ্চ আশ্বাস দিয়েছেন। কিন্তু বাস্তবে যারা করবেন, রাষ্ট্র, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, যারা আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখবেন, তারা কি আহত আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে পারছে? হঠাৎ করে কেন দেশ উত্তপ্ত হয়ে গেল? কেন এই লাল জুলাই, এই জুলাই বিপ্লবের সময় কেন হচ্ছে? এখানে কি অন্য কোনো পক্ষ মানে কোনো ধরনের পরিকল্পনা করছে না? আপনাকে কিন্তু সুষ্ঠু পরিকল্পনা এবং এগুলো চলছে, এটা বিশ্লেষণ করতে হবে যে সামনে কি হতে পারে। আপনি বিজয়ের দ্বার প্রান্তে এসছেন। আগামী 5 অগস্ট এই সরকারের 1 বছর হবে, আমাদের এই বিপ্লবের 1 বছর হবে। এখন কেন হঠাৎ করে এই উত্তপ্ত পরিস্থিতি হচ্ছে? আমার মনে হয় একটু ডিপে যেতে হবে, না হলে এটা সলিউশন করা যাবে না। আপনি শুধু দোষারোপ করতে পারবেন। আপনি সাধারণ শিক্ষার্থীদের উপরে, আপনি আজকে কিছু লোক দেখেন, আপনি কালকে যে মিছিলগুলো হয়েছে, সাধারণ শিক্ষার্থীদের এই ধরনের মেসেজ, তারা রাজনীতি সচেতন, কিন্তু কিছু কিছু জায়গায় মব জাস্টিস যে ক্রিয়েট করছে, এরা কারা? এরা কিন্তু সাধারণ শিক্ষার্থী না, উস্কে দিচ্ছে। এরা কারা? আপনি দেখেন সোশ্যাল মিডিয়াতে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সংসদ নামে, শিক্ষার্থী সংসদ 2 নামে আমাদের একটা গ্রুপ আছে। এই গ্রুপে আপনি যাবেন, দেখবেন কিছু কিছু জায়গাতে জিয়াউর রহমান, খালেদা জিয়া, তারেক রহমান, বিএনপি, ছাত্রদল বা এই ধরনের জায়গাগুলোকে একদম কিভাবে ক্রিটিক করছে, আপনি পয়েন্টটা বুঝবেন যে ইন্টেনশনালি করা হচ্ছে। এটা কারা করছে? এটা কি সাধারণ শিক্ষার্থী? না, এটা সাধারণ শিক্ষার্থীর আড়ালে মুখোশধারী। এখানেই 71-এর পরাজিত শক্তি এবং 24-এ যে পরাজিত শক্তি, এরাই চক্রান্ত করছে এই দেশকে অস্থিতিশীল করার জন্য। রাষ্ট্রকে শক্তভাবে দমন করতে হবে, আপনি শুধু দলকে দোষারোপ করলে হবে না। জি, আরিফুল ইসলাম আরিফ, ধন্যবাদ। আমি নিজেকে একটু আরিফের সাথে যোগ করতে চাই, আমাকে যদি একটু সুযোগ দেওয়া হয়। জি, এখানে ঘটনা হচ্ছে যে বিএনপির দল হিসেবে তো আর এই হত্যাকাণ্ডটি ঘটাবার নির্দেশ দেয়নি, এবং বিএনপি কিন্তু বলেওনি যে ওর কাছ থেকে 50,000 বা 50 লক্ষ টাকা চাঁদা আদায় করে আমাদের পার্টি অফিসে কিছু একটা জমা দাও বা একটা পার্সেন্টেজ দাও। এটি একেবারেই যে চাঁদা আদায় করবার জন্য থ্রেট করেছে এটি তার ব্যাপার, এবং যার কাছে চেয়েছে এটিও তার ব্যাপার। হ্যাঁ, এখানে কিন্তু পার্টি ফ্লেভার দেওয়ার মোটেই সুযোগ নেই। এবং এর আগে কি এরকম হত্যাকাণ্ড হয়নি?
এটাই কি প্রথম বাংলাদেশে কোনো এরকম বিভৎস হত্যাকাণ্ড? এর আগে কি আমরা দেখিনি যে 7 জনকে হত্যা করা হয়েছে শীতলক্ষায় ডুবিয়ে র্যাবকে ব্যবহার করে? এর আগে কি আমরা দেখিনি যে তনু হত্যাকাণ্ড? এর আগে কি আমরা বিশ্বজিৎ হত্যাকাণ্ড দেখিনি? তখন কি সেগুলো আমরা রাজনৈতিক রং দেওয়ার বা রাজনৈতিক মোড়কে আবৃত্ত করার চেষ্টা করেছি? এখানে বিএনপি দল হিসেবে হ্যাঁ, দায় স্বীকার করবার সুযোগ বিএনপির নেই, সেটি যেমন সঠিক, তেমনি একই সঙ্গে এখানে বিএনপি কি কিন্তু এর বেশি কি করবে? বিএনপি কি সারা দেশে বিএনপির মতো বড় একটি রাজনৈতিক দল এবং এটি একটি উদার গণতান্ত্রিক রাজনৈতিক দল, এখানে লক্ষ লক্ষ কোটি কোটি কর্মী সমর্থক রয়েছে, তাদের সবার চারিত্রিক সনদপত্র নিয়ে কি রাজনৈতিক পদায়ন করা সম্ভব? হ্যাঁ, সেটি যদি সম্ভব না হয় তাহলে এই বিষয়টিকে কেন্দ্র করে, এটিকে ইস্যু করে আমরা দেখেছি যে গতকালকে জামায়াত ইসলামীর একজন নেতা ডক্টর শফিকুল ইসলাম মাসুদ, তিনি কিন্তু ওই এলাকায় মিছিল করেছেন এবং তিনি মিছিলে স্লোগান দিয়েছেন এবার দাঁড়িপাল্লা, এবার দাঁড়িপাল্লা, এই স্লোগান। তার মানে এই হত্যাকাণ্ডকে ইস্যু করে কিন্তু তারা ভোটের ক্যাম্পেইন করছেন। তার মানে এখানে আমি কিন্তু এক ধরনের ষড়যন্ত্র আমার কাছে মনে হয়, যতক্ষণ না পর্যন্ত এটি সুষ্ঠু তদন্ত হয়ে নিরপেক্ষভাবে কিছু বেরিয়ে না আসে। এবং আপনি গতকালকে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে সাধারণ শিক্ষার্থীদের নামে যারা স্লোগান দিয়েছে তারা কিন্তু অত্যন্ত সূক্ষ্ম এবং দক্ষভাবে, খুব সচেতনভাবে স্লোগানগুলো তৈরি করেছেন এবং একেবারে সুনির্দিষ্টভাবে একটি দলকে হিউমিলেট করবার জন্য এবং একজন নেতাকে চরিত্র হননের উদ্দেশ্যে কি অশ্লীল ভাষায় সেই স্লোগান দিয়েছেন, এটি সাধারণ কোনো শিক্ষার্থী বা ভদ্র কোনো পরিবারের সন্তানেরা এই ভাষায় কথা তো বলতে পারেনি না, স্লোগান দেওয়ার প্রশ্নই ওঠে না। হ্যাঁ, ধরে নিচ্ছি বিএনপির এখানে দায় আছে এই হত্যাকাণ্ড নিয়ে, বিএনপি কিন্তু দায় অস্বীকার করছে না। হ্যাঁ, এখন বিএনপি তো আর ধরে ফাঁসি দিয়ে দিতে পারে না। বিএনপি আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি আবেদন জানিয়েছে, অনুরোধ জানিয়েছে যে তারা প্রচলিত আইনে ব্যবস্থা নিক। এখন এরপরে বিএনপি কি করতে হবে? বিএনপি গিয়ে কি ওইখানে যারা মেরেছে তাদের বাড়িঘর ভাঙচুর করে ফেলবে, আর একটা মব সৃষ্টি করবে? আমি তো এখানে দেখি বিএনপি যথেষ্ট আইনের প্রতি শ্রদ্ধাশীল এবং তারা তাদের দায়িত্বশীল আচরণ করেছে। এবং আমার সহ আলোচক মাহবুব, তিনি একটি কথা বলেছেন যে বিএনপি ক্ষমতার দাবিদার, এটি অত্যন্ত আপত্তিজনক কথা। বিএনপি ক্ষমতার দাবিদার, আপনারা দাবিদার না? আপনারাও তো দাবিদার। এনসিপিও তো ক্ষমতার দাবিদার, কারণ আপনাদেরও তো ত্যাগ আছে, ভূমিকা আছে। এখন আপনারা কি বুঝতে পেরেছেন যে বিএনপি ক্ষমতার কাছাকাছি, এজন্য তাদেরকে তাদের দুর্বলতাগুলোকে ক্যাশ করে রাজনৈতিক হাতিয়ার হিসেবে এটিকে রাজনীতির মাঠে কাজে লাগানো? এবং শিক্ষার্থীদের প্রতিবাদকে আমি সাধুবাদ জানাই। আপনি যেটি বলেছেন যে প্রত্যাশা পূরণ না হওয়ার কারণে শিক্ষার্থীরা প্রতিবাদ জানিয়েছেন, কিন্তু মাহবুব সাহেব, প্রতিবাদের ভাষা আছে, প্রতিবাদ আমরাও জানাই, প্রতিবাদ আপনারাও তো জানিয়েছেন, প্রতিবাদ তো জুলাই জুড়ে প্রতিবাদ জানিয়েছেন। আপনারা কি অশ্লীল ভাবে শেখ হাসিনার চরিত্র হনন করেছেন? শেখ হাসিনার তো চরিত্র হনন করা হয়নি, তার অন্যায়ের প্রতিবাদ করেছে। হ্যাঁ, বিএনপির অপরাধ থাকলে সেটির প্রতিবাদ জানান। হ্যাঁ, এবং আরেকটি বিষয় উল্লেখ করেছেন যে মাহবুব সাহেব, যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী, মাহবুব না আরিফ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী সাদমান নাজিম, তিনি পদত্যাগ করেছেন। আসলে একটি জিনিস কি, যিনি সাঁতার জানেন না তিনি নদীর তীরে গিয়ে সাঁতার নাও দিতে পারেন। এখন সাদমান নাজিম রাজনীতির খেরো খাতায় সবেমাত্র নাম লিখিয়েছেন, তিনি রাজনীতি চর্চা করবেন বা রাজনীতির মাঠে এগিয়ে যাবেন, সেটি তো এখনো না। সুতরাং নদীর পাড় থেকে যদি কেউ ভয়ে নদীর সাঁতার দিতে না নামে, তাকে তো সাঁতারু বলা যাবে না। সুতরাং সাদমান নাজিমকে আমি রাজনীতির কোন অর্গান বা রাজনৈতিক কর্মীও মনে করি না। সে শিখবার আগ্রহ প্রকাশ করে ভয় পেয়ে সরে গেছে। সো দ্যাট রাজনীতি এই জিনিস যে জটিল পরিস্থিতিতে যারা মোকাবেলা করে জনগণের এবং সমাজের শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনতে পারে, তারাই পলিটিশিয়ান। আমরা যতই রাজনীতিবিদদের গালি দিই না কেন, এই রাষ্ট্র, এই সমাজ এবং এই দেশ সবকিছু কিন্তু আগামী দিনে এই রাজনীতিবিদদের উপরে। এই যে এনসিপির যে মাহবুব, আপনার ঘরেও কিন্তু এই দায়। আজকে কেন খুন হলো? আপনি এনসিপি দায় এড়াচ্ছেন কেন? আপনারা কেন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদেরকে তাদের দায়িত্ব পালনের চাপ দিলেন না? আমি এই জায়গায় একটা প্রশ্ন আপনার কাছে রাখতে চাই সাইদ খান, আপনি যে কথাটা বলছেন, আমি এই জায়গাতে স্বরাষ্ট্র উপদেষ্টা বলছেন আইন শৃঙ্খলা বাহিনীর কার্যক্রম কোনোভাবে নির্লিপ্ত নয়, কিছু স্থানে সামান্য দেরি হতে পারে, তবে প্রতিটি ঘটনায় বাহিনী তাৎক্ষণিকভাবে অ্যাকশনে যাচ্ছে। আর বাহারুল জবাব দেই, সেটি হচ্ছে সামান্য বিলম্ব। মরতে কয় ঘন্টা লাগে রে ভাই?
মরতে কি ঘন্টার পর ঘন্টা লাগে? আমরা জানি ডিএমপির টোটাল এরিয়ায় সিসি ক্যামেরা পাতানো, এবং ডিএমপির টহল পুলিশ থাকে, গোয়েন্দা সংস্থা থাকে। কোনো একটা জায়গায় যদি কোনো বিশৃঙ্খলা ঘটে, সেদিন আইন শৃঙ্খলা বাহিনীর নজরে কেন আসলো না? এবং ওই জায়গাটিতে মিটফোর্ড হাসপাতালের যে সিকিউরিটি বাহিনী রয়েছে, এবং এটি একটি সরকারি প্রতিষ্ঠান, সেই জায়গাটিতে সরকারি সিকিউরিটি ফোর্স আছে, তারা কি করছে? আমি মনে করি রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় এইসব মবকে উস্কে দিয়ে বাংলাদেশের রাজনীতি যে ওই যে 3-0 কি যেন আছে না, 3-0, হ্যাঁ, মিশন 3-0 না কি একটা, জি। এটি বাস্তবায়নের জন্য এই সব মবকে পরিকল্পিতভাবে তৃতীয় কোন শক্তির মদদে এটি উস্কে দিয়ে আগামী নির্বাচনকে এবং বাংলাদেশ যে নির্বাচনী ট্রেনে উঠেছে সেই ট্রেনকে থামিয়ে দেবার জন্য এটি অপকৌশল, ষড়যন্ত্র। এবং এই যে জামায়াত ইসলামী যে এখন ভোটের প্রচার করছে, আমি মনে করি এই হত্যাকাণ্ডের পেছনে তাদের হাত থাকতে পারে। এটি তদন্ত করার দাবি জানাচ্ছি। কারণ একই দিনে ইমামকে কোপানো, একই দিনে রক কাটা, একই দিনে পাথর মেরে হত্যা করা, এটিও ম্যাটিকুলাস ডিজাইন আমার কাছে মনে হয়। জি, সাইদ খান, আপনাকে ধন্যবাদ। আমি নিশ্চয় সময় পেলে আপনার কাছে আসবো আবারও। মাহবুব আলম, আপনার কাছে আসি। ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সামনে শিক্ষার্থীরা বিক্ষোভ করেছে, বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয়, সেখানে একটি স্লোগান দিয়েছে, বেশ কয়েকটি স্লোগান দিয়েছে, একটি আমি একটু বলি। কণ্ঠে আবার লাগাজোর, চাঁদাবাজের কবরখোর, চাঁদাবাজ চাঁদা তোলে, ইন্টেরিম কি করে? আমার প্রশ্ন আপনার কাছে এটি, ইন্টেরিম কি করে? আমরা দেখি যে সারা দেশে বিভিন্ন জায়গায় যে ধরনের অপরাধ হচ্ছে এবং যে ধরনের অভিযোগ আসছে, এবং ইভেন আপনাদের রাজনৈতিক দল বাংলা মোটরে আপনাদের পার্টি অফিসের সামনে কদিন পর পর বিস্ফোরণ হচ্ছে, আপনারা বলছেন যে ফাঁকা ককটেল ফোটানো হচ্ছে, কি বলবেন আপনি মাহবুব আলম? ইন্ট্রিম কি করে সেটার জবাব দেওয়ার জন্য আসলে আমি উপযুক্ত ব্যক্তি না। না, আমি মনে কিন্তু করি সেটা কিন্তু interim আন্দোলন এবং অভ্যুত্থানের একটি বড় অংশীদার আপনারা, এবং আপনারা আপনাদের পছন্দ অথবা আপনাদের সহযোগিতাতেই কিন্তু এই সরকার গঠিত হয়েছে। অতএব এই সরকারে আপনাদেরও সহযোদ্ধারা আছেন। আপনারা কি তাদের সাথেও জিজ্ঞেস করেছেন, আসিফ মাহমুদ সজীব ভুইয়ার কাছে অথবা মাহফুজ আলম, তাদের সাথে কথা বলেছেন এই বিষয়ে, অথবা আপনাদের সাথে যোগাযোগ হয় যে সরকার আসলে কিভাবে বিষয়গুলো, অথবা স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে আসলে জানতে চাওয়া যে এইগুলো কেন ঘটছে, আমাদের অফিসের সামনে কেন ঘটছে, অথবা সারা দেশে এগুলো কি হচ্ছে, আপনারা কি জানতে চেয়েছেন মাহবুব আলম? আর সেটা তো আসিফ বা মাহফুজ ওনাদের মন্ত্রণালয় এটা না, আর ওনারাও আমাদের কোনো দলের কোনো পার্ট না। সব মিলিয়ে হচ্ছে আমার কাছে যেটা মনে হয় যে সরকারের তো অবশ্যই এখানে অনেক বড় একটা ব্যর্থতা, যে তারা আসলে আইন শৃঙ্খলা যথাযথভাবে কন্ট্রোল করতে পারতেছে না। তবে এখানে যেটা বিষয় যে, যেমন আমি আমার থানায় একবার সৌজন্য সাক্ষাৎ করতে গেলাম, তো কথা বলতে বলতে ওসি সাহেব বললেন যে আসলে এখানে বিএনপির যে ফোর্স বা বিএনপির যে লোকজন, ওদের প্রেসারে হচ্ছে আসলে ওনারা ওনাদের মতো স্বাচ্ছন্দ্যে কোনো কাজ করতে পারেন না। এবং এই জাতীয় ঘটনাগুলো আমরা তো প্রকাশ্যে পাটগ্রামের ঘটনা দেখলাম, আরেকটা থানার ঘটনা দেখলাম, যে আসলে আপনি একজন আসামিকে গ্রেফতার করে নিয়ে আসলেন, বিএনপির মনোভূত হলো না, সে ছিনিয়ে নিয়ে গেল। তো এই জাতীয় যে ঘটনা ঘটতেছে সেই জায়গায় ইন্ট্রিম আসলে খুব বেশি আমি মাহবুব আলম, এই ধরনের অভিযোগ আমাদের কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা কর্মীদের বিরুদ্ধে অথবা আপনাদের নাগরিক পার্টির নেতার বিরুদ্ধেও রয়েছে। জি বলুন। হান্নান মাসুদ, জি মাহবুব আলম বলুন। ধানমন্ডি থেকে নিয়ে গিয়েছিলেন। হান্নান মাসুদের ঘটনাটা ভিন্ন। হান্নান মাসুদের ঘটনাটা পুলিশ নিজে ফোন দিয়ে বলছে যে এরকম একটা ঘটনা করছে, আপনারা আসলে একটু সমাধান করেন, সেটা ভিন্ন। তার মানে কিন্তু পুলিশ তো আমরা আপনাদের কথা বেশি শোনে, কারণ পুলিশ যেহেতু আপনাদেরকে ফোন দিয়ে বলে, তার মানে পুলিশের নিয়ন্ত্রণ তো আপনাদের উপর, আপনাদের নিয়ন্ত্রণ বেশি, তাই না? ওনারা যেটা করে, ভাই আমি কি একটু ইন্টারাপ্ট করি একটু, ওনারা যেটা করেন এটা হলো, আমি মনে হয় আপনাদের সাথে কথা বলি না, আমাকে একটু বলতে দিতে হবে, তারপর আপনাদের ফ্লোর আচ্ছা। যখন পাবেন আপনারা জি বলবেন। আরিফ, আমি আপনার কাছে আসবো। সাইদ খান, আমিও চেষ্টা করবো আসতে। জি বলুন মাহবুব আলম। জি, তো আমি জায়গায় ছিলাম। আচ্ছা দেখ, আমি কয়েকটা বিষয়ের উত্তরটা দিতে যাচ্ছিলাম। সেটা এক নম্বর বিষয় হচ্ছে যে সাইদ ভাই, সাংবাদিক সাইদ ভাই, উনি যেটা আর বক্তব্যে বললেন যে উনি আওয়ামী লীগের সময়কার উদাহরণ নিয়ে আসছেন, সে 7 খুন, বিশ্বজিৎ হত্যাকাণ্ড। ওনারা এখনো সেই আমলে পড়ে আছেন। এটা হচ্ছে আমাদের জন্য একটা আফসোস যে আমরা সেই আমলটাকে দূর করার জন্য আসলে আমরা জুলাই ঘটাইছি বাংলাদেশে, আমরা 5ই আগস্টে বাংলাদেশে আসছে।
কিন্তু ওনারা আবার সেই পুরোনো আমলে ফিরে যেতে চান। এটা হচ্ছে আমাদের জন্য আসলে আফসোস। সেই পুরোনো উদাহরণগুলো আমাদের সামনে নিয়ে আসে এবং নিয়ে এসে বর্তমান যে ঘটনাগুলো, সেই ঘটনাগুলোর এক প্রকার বৈধতা দেওয়ার চেষ্টা করেন। এটা আমাদের না না জন্য না, আমি আসলে। লেজিটিমাইজ করার চেষ্টা করি নাই, আমি এবং লেজিটিমেট করি নাই। আরেকটা আরেকটা জিনিস, মানে ওনাদের কথাবার্তায় আরেকটা জিনিস আমি হচ্ছে আওয়ামী লীগের গন্ধ পাই। আওয়ামী লীগের গন্ধ পাই কিভাবে? মানে আওয়ামী লীগকেও যখন যদি কোনো বিষয়ে জিজ্ঞেস করা হতো, তারা এই জামাত ষড়যন্ত্র করছে, জামাত এই করছে, শিবির এই করছে, শিবির সেই করছে, ওনারাও একই পথে হাঁটতেছে। মানে কোনো কিছু বাংলাদেশে করছে, জামাত ষড়যন্ত্র করছে, শিবির ষড়যন্ত্র করছে, শিবির গুপ্ত করছে, শিবির এই করছে। মানে আওয়ামী লীগ যে স্টাইলে কথা বলতো, ওনাদের কথাবার্তা শুনলেও সেই স্টাইল মনে হচ্ছে। মানে ওনারা যে পরিবর্তন হবেন নতুন বাংলাদেশে, নতুন শিক্ষার্থীরা আসলে কি চাচ্ছে, দেশের মানুষ কি চাচ্ছে, দেশের মানুষ কি পরিবর্তন এক্সপেক্ট করতেছে, সেগুলো নিয়ে ওনাদের কোনো মাথা ব্যথা নেই। ধরেন ছাত্র দল, এই যে আরিফ ভাই, উনি শিবিরের বন্ধ পান, ওনাদের প্রত্যেকের কথায় আমি খুবই অবাক হই। আমি সেই রাকিব ভাই থেকে নাসির ভাই থেকে সবাই, যদি কোনো বিষয় নিয়ে ওনাদের কোশ্চেন করা হয়, ওনারা শিবিরের কাছে চলে যান। মানে ভাই, আপনি আপনার সংগঠন একটা ঘটনা ঘটাইছে, আপনি সেটা ডিফেন্ড করেন। শিবির এখানে ওই ছাত্রলীগ একই কাজ করতো, সাদ্দাম একই কাজ করতো, যে হ্যাঁ এখানে শিবিরের ষড়যন্ত্র আছে, এখানে জামাতের ষড়যন্ত্র আছে। ঠিক একই আজকের আলোচনায় আমি দেখলাম যে দুইজন বক্তাই কি করলেন, মানে ঘটনা ঘটাইছে বিএনপি, ষড়যন্ত্র করে জামাত, ঘটনা ঘটায় ছাত্রদল, ষড়যন্ত্র করে শিবির। এই রাজনীতি থেকে বেরিয়ে আসতে হবে আমাদের। আসলে এই রাজনীতি করে আওয়ামী লীগ টিকতে পারে না। জি এই যে জামাত শিবিরকে ঘৃণা করছে, জামাত শিবিরের ষড়যন্ত্রের গল্প শিক্ষার্থীদেরকে অনেক খাওয়ানো হয়েছে, শিক্ষার্থীরা এগুলো খায় না, কারণ শিক্ষার্থীরা আসলে ম্যাচিউর, ওরা বুঝে। ওরাও ওরা আপনি তাকে একটা কথা বলেন, সে এআই কে জিজ্ঞেস করে যে আপনি আসলে কথাটা সত্য বলছেন না মিথ্যা বলছেন। জি মাহবুব আলম, জি মাহবুব আলম, আমার হাতে কিছু করার মধ্য সত্যটা সে জানে। সুতরাং আপনি এগুলো বলে তারা খাওয়াইতে পারবেন না। আপনি যে অপকর্ম করছেন, এবং সেই অপকর্ম আসলে কিভাবে সেই অপকর্ম থেকে বের হয়ে এসে একটা সুন্দর বাংলাদেশ বিনির্মাণে কাজ করা যায়, সেটা নিয়ে হচ্ছে আমাদের আসলে কাজ করা দরকার। জি আপনাকে ধন্যবাদ মাহবুব আলম। আরিফ, আপনি যদি কিছু বলতে চান এই বিষয়ে, মাহবুব আলম যা বলছিলেন, যে অভিযোগগুলো করছিলেন, 2 মিনিট। জি আরিফ। হ্যাঁ, মাহবুব ভাই ঢালাওভাবে যেভাবে ছাত্রদল বা বিএনপি কে ঢালাওভাবে দোষারোপ করলেন, উনি আওয়ামী লীগের প্রতিচ্ছবি দেখতে পায়। এই জায়গাটা আসলে মানে ওনাদের মনস্তাত্ত্বিক গঠনটাই এইভাবে মনে হয় গঠিত হয়েছে, না হলে এই ধরনের কথা বলার সুযোগই নাই। কারণ হলো, আগে বুঝতে হবে যে আমরা সবাই মিলে স্বৈরাচারী হাসিনার বিরুদ্ধে আন্দোলন করে এই নতুন স্বপ্নের বাংলাদেশ বিনির্মাণ করেছি। এখানে আমাদের যাত্রা হবে পারস্পরিক সহযোগিতার মাধ্যমে। কিন্তু যখন দেখছি তারা এককভাবে স্টক হোল্ডার দাবি করেন, এককভাবে তারা সমস্ত পথ তৈরি তৈরি করার পাথেও সৃষ্টি করছেন, তারা মনে করেন তারাই পাঞ্জেরি, তারাই সবকিছু করবেন। এবং যখনই তাদের সাথে সাংঘর্ষিক কোনো বিষয় হয়, তারাই তখনই বিএনপিকে আওয়ামী লীগের পাশাপাশি দাঁড় করা। এটা হচ্ছে সবচেয়ে বড় মনস্তাত্ত্বিক ভাঙার যে জায়গাটা, এটা তাদের ভাঙতে হবে। দ্বিতীয় হলো, আপনি দেখেন এই গভর্নমেন্টের পূর্ণ সহযোগিতায় তাদের পক্ষে আছে। এই গভর্নমেন্টের বিরুদ্ধে যৌক্তিক সমালোচনা করবেন, এটা তাদের মাথা ব্যথা হয়ে দাঁড়ায়। আপনি আজকে বিএনপির বিপক্ষে আপনি কেন যাবেন? ভোট হয়েছে, ভোটের জন্য আমরা কথা বলছি, কিন্তু এটাও তাদের মাথা ব্যথা। তাদের সংস্কার করতে হবে, সংস্কার করার জন্য কেউ না করেছে, কিন্তু দৃশ্যমান সংস্কার যদি আপনি না করেন, মানুষ তো আপনাকে প্রশ্ন করবে। সেই প্রশ্ন কিন্তু আপনি যৌক্তিক অ্যান্সার দিচ্ছেন না, আপনি এটা অ্যাভয়েড করে যাচ্ছেন। বিএনপি নির্বাচন কেন্দ্রিক, মানে নির্বাচনকে ইস্যু করে আপনি সাধারণ মানুষকে ফুসলিয়ে দিচ্ছেন। এই জায়গাগুলোতে আপনাকে বের হতে হবে। আপনি যদি এক কেন্দ্রিক মনে করেন যে আপনি স্টক হোল্ডার, এই জন্য আপনি যা বলবেন দেশ ওইভাবেই চলবে, শিবিরকে ব্লেম দিবে না মানুষ। শিবির রক কাটে, সারা বাংলাদেশ স্টাবলিশড, এটা কিন্তু ট্যাগ দেওয়া না শুধু, এটি স্টাবলিশ। গতকালকে যে দুটো ঘটনা ঘটেছে আপনি তদন্ত করে দেখেন, দেখবেন যে এখানে শিবিরের সম্পৃক্ততা পাওয়া যাবে। আমি মনে করি প্রমাণ সাপেক্ষেই আপনারা পরবর্তীতে আলোচনা করবেন। আরেকটা বিষয় দেখেন, মানুষ কি শিবির কিনে ভাবে? আপনার কি মনে হয় বাংলাদেশের সর্ববৃহৎ রাজনৈতিক সংগঠন ছাত্রদল, এই ছাত্রদল কখনোই শিবির কিনে মাথাও ঘামায় না? শুধু ঘামায় কোন জায়গায়? শিবির অপরাজনীতি যেখানে করে। এইখানে মানুষকে ভুল তথ্য দিয়ে সাধারণ শিক্ষার্থীদেরকে ফুসলে দিচ্ছে। সাধারণ শিক্ষার্থী সবাই কিন্তু রাজনীতি সচেতন না, এরা ফাঁদে পা দেয়, যে কারণে স্বাভাবিক শিক্ষা পরিবেশটা নষ্ট হয়। আমরা চাই সাধারণ শিক্ষার্থীদেরকে যাতে শিবির কোনো ধরনের টোপে ফাঁদে পা ফেলতে না পারে, এই জায়গাটা আমাদের সচেতন করা কাজ। আমরা শিবির থেকে মাথায় ঘামাই না, জি কারণ সবচেয়ে বড় রাজনৈতিক সংগঠন ছাত্রদল। এই ছাত্রদল তারেক রহমানের নির্দেশে একত্রিতভাবে বাস্তবায়নের জন্য তারা বাংলাদেশে ইতিবাচক রাজনীতি। আপনি দেখেন সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানে, সমস্ত জেলা উপজেলা পৌরতে আমাদের কেন্দ্রীয় টিমগুলা
আপনি কোনো একটা টিমের বিরুদ্ধে কোনো ধরনের এলিগেশন দেখাতে পারবেন না। সকলে সুস্থ দ্বারা রাজনীতির জন্য আমরা শিক্ষার্থীদের দ্বারা দ্বারা জি আরিফ, আমাকে শেষ করতে হবে, আপনি যদি শেষ করতেন। জি জি আপনি যদি শেষ, জি আমি একটু সাইদ খানের কাছে যেতে চাই, আপনি যদি শেষ করতেন। আমার হাতে 2 মিনিট আছে সাইদ খান, আপনি যদি পুরো বিষয়টাতে কিছু বলতে চান সাইদ খান। জি জি, আমি একটু আমার সহ আলোচক মাহবুব ওনার একটু কথার জবাব দিতে চাই। সেটি হচ্ছে, মাহবুব আসলে আমার কথায় যদি আওয়ামী লীগের গন্ধ আপনি পান, সেটি আপনার মানে নাশা, মানে ঘ্রাণ নেয়ার দুর্বলতা আমি মনে করি। এবং পরিবর্তন প্রত্যাশা আপনি করেছেন, আমরাও করেছি। হ্যাঁ, পরিবর্তন শুধু ছাত্ররা চায়নি, আমরাও প্রত্যাশা করেছি, আমরা জেলও খেটেছি, আমরা গুমও হয়েছি, সেটি আছে। শুধুমাত্র আপনারা প্রত্যাশা করেননি। একই সঙ্গে এই পরিবর্তনের মাধ্যমে আমরা প্রত্যাশা করিনি যে হঠাৎ করে কেউ আঙ্গুল ফুলে বট গাছ হয়ে যাবে। আগে ছিল কলা গাছ, এখন বট গাছ হয়ে গেছে। এবং আমরা এটাও প্রত্যাশা করিনি যে এই এই যে তারুণ্য, এই যে শিক্ষার্থীরা, এরা একেবারে মানে যেমন খুশি তেমন ডিকটেট করতে পারবে রাষ্ট্রকে, বা ডিকটেট করবে। এখানে আপনি বলছেন যে ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাই আন্দোলন করেছে, এবং আপনি বলেছেন যে আমাদের কথা এখন সেই জামাতের বিরুদ্ধে বা সেই শিবিরের বিরুদ্ধে দোষ খোঁজার চেষ্টা করছি। আমি এই দোষটি খুঁজতাম না। গতকালকে সেই মিডফোর্ডে যে ঘটনাটি ঘটেছে, সেখানে সকল দলের রাজনৈতিক নেতারা গিয়ে সমমর্মিতা বা সমব্যথী যদি হতো, সেটি আমার আপত্তির জায়গা ছিল না। সেখানে গিয়ে কেন জামায়াতের ডক্টর শফিকুল ইসলাম মাসুদ, তিনি দাড়িপাল্লার নামে মাইক নিয়ে, মাইকে রিকশায় মাইক লাগিয়ে দাড়িপাল্লার স্লোগান দিতে দিতে কেন আসলেন? এটি কি রাজনীতি না? আপনি মাহবুব আরেকটি কথা বললেন যে সংশোধন তো এনসিপির আগে হতে হবে। এই তারুণ্যকে, এই যে তারুণ্যের উপরে ভর করে, যে তারুণ্যের চোখে চোখ রেখে আমাদের মতো মানুষরা মানে জেলে যেতে প্রস্তুত ছিল, জেলে চলে গিয়েছিলাম, এবং যদি 5 তারিখ না হতো, হয়তো 6 তারিখ আমি জেল থেকে বেরোতাম না। আপনার কাছ থেকে আমরা আরো ম্যাচিউর আলোচনা প্রত্যাশা করি। এবং এই যে পরিবর্তনের কথা বলেন, আপনার এনসিপির কেন্দ্রীয় কমিটি কতটুকু সংশোধন হয়েছে? আপনারা তো বড় ফ্যাসিস্ট হয়ে গেছেন শেখ হাসিনার চেয়ে। আপনাদের অনেকের আচার আচরণ এবং কথাবার্তা, বিশেষ করে যে আপনাদের কি যেন নাম, হাসনাত আব্দুল্লাহ, কিছুদিন আগে সাংবাদিকদেরকে এমন ভাবে হুমকি দিয়েছে। হ্যাঁ, সাংবাদিকরা ফ্যাসিস্টের দোসর ছিল, কিছু দালালি করেছে, তাই বলে ঢালাও ভাবে সকল গণমাধ্যমকে তিনি হুমকি দেওয়ার এখতিয়ার রাখেন না। হু ইজ হি? তিনি কি বাংলাদেশের সরকার? এনসিপির একজন নেতার হুঙ্কারে যদি একজন মানুষের চাকরি চলে যায়, একজন মানুষ অ্যারেস্ট হয়ে যায়, তাহলে সেটি কি মব না? সেটি কি ফ্যাসিজম না? সাইদ খান, আপনারাই তো বড় ফ্যাসিস্টের মতো আমি আচরণ শেষ করছেন। পর্যায়ে আছি সাইদ খান, সুতরাং আমার হাতে সময়, কথা বলার আগে হিসেব করে করবেন। সংশোধন আপনারা কতটুকু হতে পেরেছেন? সংস্কার একটি চলমান প্রক্রিয়া, আপনারা সংস্কার হওয়া শুরু করেন, রাষ্ট্র সংস্কার হয়ে যাবে। আগে নৈতিকতার সংস্কার জরুরি। আমি মনে করি রাষ্ট্র অ্যাবসার্ট ম্যাটার, এটি সংস্কার করা যায় না। মানুষ বদলাতে হয়, মানুষের চিন্তা চেতনা বদলাতে হয়, এবং এই যে ট্যাগিং রাজনীতি, মবের সংস্কৃতি, এগুলো বন্ধ করুন। এবং ধর্মকে পুঁজি করে বা মুক্তিযুদ্ধকে পুঁজি করে, সাইদ খান আমার সময় একদম শেষ। সাইদ খান অনেক ধন্যবাদ আপনাকে, আপনাকে অনেক ধন্যবাদ। মাহবুব আলম, আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। আজকে আমরা আলোচনা আরো হয়তো বা কিছুটা করতে পারতাম, কিন্তু সময় একদম শেষ। আরিফুল ইসলাম আরিফ, আপনাকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি আজকে যুক্ত হওয়ার জন্য এবং সময় দেওয়ার জন্য। আপনারা সবাই ভালো থাকবেন। আপনাদের সাথে নিশ্চয়ই আবারও দেখা এবং কথা হবে। আমাদের দর্শক আপনাদের মূল্যবান মতামত শুনতে পারবেন। দর্শক, আলোচনায় বাংলাদেশ অনুষ্ঠানে আজ এই পর্যন্তই। পরবর্তী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। টিভিএন 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।